রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। আজ দ্য মিস্ট্রি টেলারে আপনার জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের উলাইতলার বাগানবাড়ি। গল্প পাঠ ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি রৌনক। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের উলাইতলার বাগানবাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, উলাইতলার বাগানবাড়ি? আপনিও উলাইতলার বাগানবাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার। 300 টাকা মাইনে, কেমন, তাই নাকি? তারাও এই কথাই বলেছিল। কারা? এই আপনারা আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে উলাইতলার বাগানবাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে? না, মানে টানে অত জানি না। প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই, আর এই ঠিক সন্ধ্যে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন লোক! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। শুধালুম, আচ্ছা, আপনি এই জমিদার বাবুকে চেনেন? তবে তার নাম শুনেছি। এই অল্প দিন হলো এখানে এসে ওই পুরো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাতেই তার ঘরে আলো জ্বলে, লোকজনকেও দেখা যায় না। ও বাড়ি সবই অদ্ভুত মশাই। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার ওপর মেঘের ওপর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হওয়ার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতার দরকার নেই। লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? হ্যাঁ, এই রকমই তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগানবাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যের পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না, বললুম, মশাই, আপনি আমায় মিথ্যে ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমনভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে কিচ্ছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভেতরে ঢুকলুম। আমার হাতে ছিল একটা হ্যারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলুম। অনেককালের পুরনো বাগান, তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না, ঘাটগুলো ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও তথৈবচ। ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়ছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঁঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও কোনো জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করেই চেঁচিয়ে ডাকলুম, বলছি, বাড়িতে কেউ আছেন?
কেউ আছেন বাড়িতে? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলুম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ, কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের ওপরে বসে আছে। তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাঁড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোলো। সে বললে, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? মানে আপনি তো ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্তবাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গড় গড় করে গর্জে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ওকে, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিল। রোভার, চুপ! সে গর্জন বন্ধ করল বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ দৃষ্টিতে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও ও যাবে না। রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না, রাত্রেও আমার সঙ্গেই ঘুমায়। রাত্রে ও বেটা আপনার সঙ্গে ঘুমায়? ওহ, কি বিপদ, কি বিপদ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তের কারণ বুঝতে পারলুম না। খানিকক্ষণ পর কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসি। সেই জন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হলুম। মস্ত উঠোন ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলুম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম। সে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর এক পাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টে আমার পানে চেয়ে আছে, আর তার কোটরগত 2 চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি তা জানতুমই না। ভয়ানক। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আর দেখুন, রাত্রে এ ঘরের জানলাগুলো যেন খুলবেন না, একেই তো বৃষ্টি হচ্ছে, তার ওপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ওধারের জানলাগুলো খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন, রাত্রে মানুষ যা দেখতে বা শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলুম। কৃতান্তবাবু বললেন, হ্যাঁ, আর একটা কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব,
রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে সেটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূরণ করিনি। রাত্রে রোভার বিছানার ওপর আমার সঙ্গে শুয়েছিল। অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে একটা আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতো শক্ত হাত আমার আমার গলার ওপর ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার ওপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ। কিন্তু তখন সেদিকে মন দেবার আমার সময় ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমল, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি করে উঠে বসলুম। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বালালুম। কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সে নেই, আর বিছানার ওপরে রোভারও নেই। রোভার বলে অনেকবার ডাকলুম, রোভার, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভেতরের দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে আবার দরজাটা বন্ধ করে দিলুম। ঘরের এ দরজাটা তো আমি আগেই বন্ধ করে শুয়েছিলুম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতরে আর একটা দরজা আবিষ্কার করলুম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম একটা দুর্গন্ধ আমাকে যেন আচ্ছন্ন করে দিলে। আলোটা তুলে ভালো করে দেখলুম, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্তমাখা কাঁচা নাড়ি ভুঁড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির ওপরে হাঁ করে রয়েছে। দম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলুম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড়হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বোঁ বোঁ করে ঝোড়ো হাওয়া ছুটছে। আর আর ও কি! বিদ্যুতের আলোয় বেশ দেখা গেল সামনের তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছেলে। সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে। ধিনা ধিনা পচা মুনা, হাড় ভাতে হাত জড়িয়ে দেনা, চোষনা হাড়ের চুষি কাটি, রক্ত চেঁচে পুঁচে নেনা। মামদ মিয়া শ্যামড়া গাছে, মরার মাথায় উকুন বাছে, পেতনি দিদি একলা নাচে, টানা নানা ডিম দেরে না। গুবড়ে পোকার চাটনি খেয়ে শাক চুন্নি আসছে ভেস, গন্ধ কাটার পানে চেয়ে মুখখানা তার যায় না চেনা, ধিনটা ধিনা। হাড় খাবো আর মাংস খাবো, চামড়া দিয়ে ঢোল বাজাবো। হাড় খাবো আর মাংস খাবো, চামড়া দিয়ে ঢোল বাজাবো। দাঁতের মালায় বউ সাজাবো, নইলে যে ভাই মন মানে না, ধিনটা ধিনা ধিনটা ধিনা। ঠ্যাং তুলে ওই গোভূত ছোটে, গোড় থেকে বাবা হুমড়ে ওঠে, চোখ দিয়ে তার আগুন ফোটে, ওই বেলা চল লম্বা তেরা, ধিনটা ধিনা।
গান হঠাৎ থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো। কিন্তু ছোঁড়াটাকে আর তালতলায় দেখতে পেলুম না। কে? গায়ের কোনো ঘরহারা পাগলা ছেলে নয় তো? তাই হবে। কিন্তু সে বেয়ারা গান থামলে কি হয়? চারিদিককার সেই আধার সমুদ্র মথিত করে আরো কত রকমের আওয়াজই যে ঝোড়ো হাওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আঁতুড়ে শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল করে হাসছে, মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। থেকে 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 এক একটা আলেয়া আনাগোনা করছে, তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে। এবং এবং বাগানের কোথা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কেবলই চেঁচাচ্ছে ম্যাও ম্যাও করে। আজকে আজকে এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানা এসে জড়ো হয়েছে না? আমারই ভয়ে মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি, যা শুনছি, সমস্তই অলীক কল্পনা। হ্যাঁ, ও আবার কে? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে দরজা ঠেললে? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপর ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। রক্ষে পাই, এই যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুড়ে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এ পৃথিবীতে আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেকগুলো লোকের গলা পেলাম। জানলার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে প্রায় ১৪-১৫ জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলুম তারা পুলিশের লোক। এবং তাদের ভেতরে সেই স্টেশন মাস্টারকে যখন দেখলুম, তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় তিনিই খবর দিয়েছেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লুম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতে ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল। ব্যাপার কি? ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে এবং সেই চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই। এবং কৃতান্তবাবুর গলদেশে মস্ত একটা গর্ত, তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলুম রোভারের মুখে রক্ত লেগে আছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল, তারপর রোভার তার টুঁটি কামড়ে ধরে এই যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড! ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের ওপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহ নেই। এ হচ্ছে গায়ের ভুবন বসুর লাশ। ঠিক ২.৫ মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের ওলাইতলার বাগানবাড়ি। গল্প পাঠ ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি রৌনক।
গল্পটি শুনে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরছি খুব তাড়াতাড়ি আর একটি রোমহর্ষক গল্প নিয়ে। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।